প্রিয় দর্শক যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন ভিন্ন মাত্রায়। ভিন্ন মাত্রায় আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকের প্রসঙ্গ সরকারের চ্যালেঞ্জ। ছোট এই প্রসঙ্গে আজকে বড় আলোচনা হবে। আশা করছি এই আলোচনায় অংশ নিচ্ছেন আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, রয়েছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। দর্শক আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। শুরু করবো দুদু ভাইয়ের কাছে, পরে আসবো। মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়ে ওপেনিংটা করতে চাই যে আমরা দেখছি যে সরকারের তারেক রহমান সরকারের প্রথম বাজেট অধিবেশন চলছে এবং বাজেট হয়তো 11 তারিখে প্রস্তাব করা হবে। বাজেটের অঙ্কটা অনেক বড় যতটা আমরা জানতে পারছি, কিন্তু যখন বাজেট নিয়ে আলোচনা হচ্ছে তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি নানা আসতেছে। আমরা শিরোনাম রেখেছি সরকারের চ্যালেঞ্জ। যদি প্রাথমিক আলোচনায় আপনারা জানতে চাই যে সরকারের এই মুহূর্তের কি কি চ্যালেঞ্জগুলো আপনি সামনে দেখছেন, যেগুলো আসলেই চ্যালেঞ্জ সরকারের, মানে গলদঘর্ম হতে হচ্ছে অথবা সরকারের সামনে এক ধরনের বড় রকম বাধা বা সংকট হিসেবে সামনে আসতে পারে, এবং বাজেট সংশ্লিষ্ট কোন চ্যালেঞ্জ আছে? শুনেন, আমি বলি আপনাকে, সবসময় যখনই যে সরকার থাকুক এবং সেটা সরকারের যে কোনো সময়ই হোক, তখনই তার সামনে কিছু কিছু চ্যালেঞ্জ থাকবে। আর আমাদের মতো দেশে, যে দেশে মনে করেন অর্থনৈতিক অবস্থা খারাপ, মানুষের সামর্থ্য কম, কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যাশা আকাশচুম্বী, এরকম দেশে চ্যালেঞ্জগুলি সবসময় জটিল হয়। মানে আপনি পাবলিককে হ্যাপি করাটা এর চেয়ে কঠিন কাজ আর পৃথিবীতে কিছু নাই আর কি। তো সেরকমভাবে দেখলে অনেক চ্যালেঞ্জ এই সরকারের সামনে। এই বাজেট প্রস্তাব, মনে করেন বাজেট প্রস্তাব করা হচ্ছে, এত বড় হইল কেন, এটা নিয়ে বলার লোক আছে। আবার যদি ছোট করে করতো, আওয়ামী লীগ আমলে তো অনেক বড় বাজেট ছিল, এরা তো ছোট দিল কেন? তো এটা কিন্তু স্বাভাবিক। ওই দিন দেখলাম একজন এমপি, ওই ভদ্রলোক জামাতের কুষ্টিয়াটি বোধ হয়, আমির হামজা, মানে উনি এমনভাবে কথা বললেন, আমার কাছে মনে হলো উনি বাজেটের বুঝেন না। 6,000 হইলেও তো ভালো হইতো। হ্যাঁ, কি বলে না, মানে কথার কোনো আমি পেলাম। কিন্তু এই লোকটাই তো বাজেটের প্রস্তাব নিয়ে আলোচনা করবে সংসদে, তো এই লোকটাকেই তার এলাকার জনগণ পাঠাইছে বাজেট নিয়ে কথা বলার জন্য। তো এখন উনি যে কি বলবেন কি না বলবেন আমি জানি না, কিভাবে কি হবে। তো তারপরে আলোচনা হবে, কমবে, এটার দাম বাড়লো কোনো, এটার দাম কমলো কোনো, নানা রকম ইস্যু কিন্তু থাকবে। কাজে মোটা দাগে চ্যালেঞ্জ অনেক, কিছু পলিটিক্যাল চ্যালেঞ্জ আছে, কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, কিছু সোশ্যাল চ্যালেঞ্জ আছে। এই সবগুলি কিন্তু থাকবে, সবসময় থাকবে। একটা আপনি ওভারকাম করবেন, আরেকটা আসবে। বিশেষ কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা? আমি দেখছি সরকার, আমি দেখছি, যেমন ধরেন আপনার এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো আছে, যে আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিকভাবে এই সরকারের সামনে একটা চ্যালেঞ্জ আছে, সামনে রাজনৈতিকভাবে। সেই রাজনৈতিক চ্যালেঞ্জটা হলো যে সামনে স্থানীয় সরকার নির্বাচন। কিন্তু সেই স্থানীয় সরকার নির্বাচনটা কিভাবে হবে না হবে, কারা অংশ নিতে পারবে, এটা নিয়ে একটা ভালো চ্যালেঞ্জের মুখে সরকার পড়বে। আজকে দেখলাম একটা প্রেস কনফারেন্স হয়েছে তথ্য অধিদপ্তরে, মঙ্গলবার, প্রায় তো প্রতি মঙ্গলবারে হয় এরকম একটা প্রেস কনফারেন্স। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, ওখানে উনি খুবই সিগনিফিক্যান্ট কয়েকটা কথা বলছেন, এবং এই কথাগুলি দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটার থেকে অনেক কিছু এখান থেকে সরকার হয়তো কিছু একটা করার চেষ্টা করতেছে। সেটা হলো, উনি বলেছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এই স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের যারা লিডার, এটা হবে নির্দলীয়ভাবে, তো আওয়ামী লীগের যারা বিভিন্ন নেতা কর্মী যারা আছেন বিভিন্ন জায়গায়, তারা কি অংশ নিতে পারবেন কিনা। ঠিক আছে, তো ডক্টর জাহিদুর রহমান বলেছেন জবাবটাতে যে যদি তারা ওই মানে অন্য যে ক্রাইটেরিয়াগুলি আছে যেগুলি ফুলফিল করতে পারে, না পারার তো কোনো কারণ নাই। কারণ নির্বাচনটা যদি নির্দলীয় হয়, তাহলে সেখানে যদি উনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে তার মনোনয়ন পত্র দাখিল করবেন না, বিএনপির যিনি প্রার্থী হবেন উনি তো বিএনপির প্রার্থী হিসেবে দাখিল করবেন না, কিন্তু উনি নির্দলীয়ভাবে করবেন। তো নির্দলীয়ভাবে উনি করতেই পারেন, এবং সেখানে করে উনি যদি দলীয় কোনো কর্মকাণ্ড প্রচার করতে যদি দলীয় কাজকর্ম না করেন, তাহলে তো কোনো সমস্যা নাই। আর আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল না, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এটা কিন্তু ওনার বক্তব্য, এগুলো আমি বলতেছি না, এটা ওনার বক্তব্য। তো এইভাবে উনি বলেছেন। তো এই জায়গা থেকে আমার কাছে একটা মেসেজ আমি
পাওয়ার মানে একটা ধারণা করছি সম্ভবত সরকারের কিছু একটা সরকার বলতে যাচ্ছে। এবং যদি এটা হয় কিছুটা কি মানে কিছুটা কি আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে যতটা আপনার নাম শুনলে যে ছেদ করে ওঠা, যেটা নাকি এনসিপি এবং জামাতের মধ্যে আমরা দেখি কিছু হলে পরে মানে না আওয়ামী লীগ হবে না। ওই দিন দেখলাম একটা স্কুলের হেডমাস্টারকে পিটানো হচ্ছে কেন, যে এসে আওয়ামী লীগের একসময় সমর্থক ছিল। আচ্ছা আওয়ামী লীগের নিষিদ্ধ বলে কেন, আওয়ামী লীগের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করতো, আর কিন্তু কিছু নিষিদ্ধ না। যে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের যে সাবেক সভাপতি তবে সে কি তার সে বিয়ে করতে পারবে না? পারবে তো। সে যদি তার ছেলে বিয়েতে যায় করতে পারবে না? সে কি একটা বিয়ের দাওয়াতে যেতে পারবে না? সে কি একটা জানাজায় যেতে পারবে না? পারবে তো রে ভাই। তো সে সবই করতে পারবে, খালি ইলেকশনটা করতে পারবে না, তাও সেটা নির্দলীয় ইলেকশন। কেন? যেটা বারে হয়েছে সুপ্রিম কোর্ট বারে, আমি তো মনে করি এটা অন্যায় হয়েছে। এটার সঙ্গে বিএনপি পলিটিক্স মিলে না, কিন্তু জোর করে করছে। তো এই যে কাজগুলো এখন বিএনপি পলিটিক্স কিন্তু আমি একটু একটু করে বুঝতে পারছি যে ওনারা চাচ্ছে যে আমরা সবাইকে নিয়েই চলবো, যার যেটা প্রত্যাখ্যান করা জনগণ করলো অসুবিধা নাই, কোনো নির্দলীয় একটা ইলেকশন হবে। আপনি চট করে একজন লোককে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করতো কোনো এক সময়, ওইভাবে ধরলে তো হাসনাত আবদুল্লাহ একসময় ছাত্রলীগ করতো, সার্জিস একসময় ছাত্রলীগ করতো। গুপ্ত তো অনেকেই ছিল না, গুপ্ত তো ছিলই। তো তাহলে এখন তাহলে কী হবে? কিন্তু আমি মনে করি যে এই আজকের প্রেস কনফারেন্সটা আমার কাছে খুবই মানে ইঙ্গিতপূর্ণ মনে হয়েছে। এটা যদি বিএনপি হ্যান্ডেল করতে পারে তাহলে আমি মনে করি যে এটা একটা রাজনৈতিক চ্যালেঞ্জ হবে। কিন্তু এটা কিন্তু দেখবেন এটা নিয়ে নাটক করবে কিন্তু জামাত এবং সেখানে প্রশ্নটি যদি এটি নিয়ে জামাত এবং এনসিপি তারা যদি এটা বড় রকম মাঠগরম করার শোডাউন বা প্রতিক্রিয়া ব্যক্ত করে, সেক্ষেত্রে বিএনপি তার অবস্থান থেকে সরে আসবে কিনা সেটিও। কারণ বিএনপি আজকে যেটা বলছে, বিএনপি তো কথাগুলি তো সে বলছে লজিক্যালি বলছে রে ভাই, এখানে তো লজিক্যাল কোনো সমস্যা নাই। জি আসবো দুদু ভাই, আপনার কাছে একই প্রশ্ন যে আসলে এই সরকারের সামনে আপনারা কি চ্যালেঞ্জ দেখছেন, মানে সেটি কি চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জটা বেশি নাকি অর্থনৈতিক চ্যালেঞ্জ বেশি? এখন বাজেট চলছে। জি, আপনাকে ধন্যবাদ। 2026-27 অর্থবছরের যে বাজেটটা ইতিহাসের সব থেকে বড় বাজেট হিসাবে চিহ্নিত হবে। সর্বশেষ প্রায় 8,00,000 কোটি টাকার একটা বাজেট ছিল। এই বাজেট প্রায় 9,38,000 কোটি টাকার একটা ব্যাপার। তো এখানে আপনার যে চ্যালেঞ্জগুলো মুখ্যত থাকবে, সরকারের প্রধান চ্যালেঞ্জগুলো লাগামহীন মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ। বাজেট দিলাম, আবার জিনিসপত্রের দাম মানে দ্রুত বেড়ে গেল, লক্ষ্যমাত্রা যাই থাকুক, মানে বাজেট মানে কিন্তু আমাদের দেশে একটা কম বেশি এই স্পিরিটটা তৈরি হয়ে গেছে, মানে আমার দেশে, মানে এটা কিন্তু আপনার এখনকার না, সামনে কি ঘটবে সেটা পরের। বাজেটের আগে একটা মূল্য বৃদ্ধি ঘটে যায়। যেমন পৃথিবীর কোনো জায়গায় দেখবেন না, ইসলামিক দেশগুলো বিশেষ করে, যে রোজা আছে ইফতারির দাম বেড়ে যায়, সেটা আমার দেশে বাড়ে। মুসলিম দেশগুলোর ভিতরে অধিকাংশ দেশের ইফতারির দাম কমে যায় নানান কায়দায়, সরকার সমর্থন করে, ব্যবসায়ীরা উদ্যোগ নেয়। আর আমার দেশে দেখবেন ইফতারি মানে একটা ঘটনা। তো আমাদের মানে বললে একটু খারাপ শোনাবে, তারপর এটা বলি, সব জায়গায় লাভ খোঁজে, বিশেষ করে মানে ব্যবসার সঙ্গে যারা আছে, এমনি কিন্তু লাভ করছে, তার ভিতর অতিরিক্ত লাভটা কি করে করা যায়। ব্যাংক খাতের দুর্বলতা এবং অর্থ পাচার আপনি এই বাজেটের মুখোমুখি হবেন। এরপরে আসেন রাজস্ব আয়ের উত্তর লক্ষ্যমাত্রা অর্জন। মানে এই বিষয়গুলো আপনি যদি সামনে নিয়ে আসেন, তাহলে আমার মনে হয় অনেকগুলো বিষয় চ্যালেঞ্জের মুখে বর্তমান সরকার বা যারা বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে মাথায় রাখতে হচ্ছে। যেমন বিনিয়োগ এবং কর্মসংস্থান। আপনি এমনি কিন্তু বর্তমান সরকার মানে ক্ষমতায় আসার আগে, মানে আমাদের বিএনপি সরকার একটি বেকার সমস্যার লক্ষ্যে 1 বছরের মধ্যে প্রায় 1 কোটি বেকার কর্মসংস্থানের ব্যবস্থা করা, চাকরি বাকরির ব্যবস্থা করা, বৈদেশিক অর্থায়ন, এই যে বিষয়গুলো আমরা সামনে মানে যে বাজেটটা আসবে, বড় বাজেট, নতুন সরকার, এবং সবথেকে বড় চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয়েছে যে এই সরকারের প্রতি মানুষের সমর্থন আছে, ভালোবাসা আছে, এটা সবচেয়ে বড়।
অর্থাৎ বিশ্বাস যখন কাউকে কেউ করে, সেই বিশ্বাসভঙ্গের কোনো ঘটনার যদি মানে সামান্যতম ব্যাপার থাকে, তাহলে এটা আবার বড় হিসাবে দেখা দেয়। অর্থাৎ এই বাজেট অর্থনীতিকে মানে ভঙ্গুর অর্থনীতিকে আপনাকে যেমন চাঙ্গা করতে হবে, ব্যাংক ব্যবস্থা যেটা আছে এখন সেটাকে যেমন শৃঙ্খলা ফিরিয়ে আনা, ঠিক মানে সর্বমোটাদাগের কথা, অর্থনীতির বিষয়টি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও এটার অপেক্ষাতে পুরো দেশবাসী অপেক্ষায় আছে। শুধু সাধারণ মানুষ না, ব্যবসায়ী থেকে শুরু করে সবাই এর দিকে তাকিয়ে আছে কীভাবে এটা, এবং বিএনপির এই চ্যালেঞ্জটা আবার নিতে হবে এবং সেটা যে সাফল্যের সঙ্গে পালন করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, সমাধান করতে পারে, এটাই হবে এই সরকারের বাজেট উত্তর সবথেকে বড় সাফল্য। জি, আপনি বলেছেন সেই সাফল্য আমরা দেখতে চাই, কিন্তু কতগুলো প্রশ্ন আছে। মাসুদ কালাম ভাই, আমরা দেখলাম যে এই যে কর্মসংস্থান, বেকারদের যে চাকরি নাই, এই আমরা 24-এর আন্দোলনে কিন্তু যুব সমাজ, শিক্ষিত যুব সমাজকে আমরা দেখেছি অনেকেই যুক্ত হয়েছে। আমরা এই ঈদের সময় দেখলাম যে আমাদের শ্রমিকরা ঢাকায় এসে দেখলেন যে 2000 শ্রমিকের চাকরি নাই, তারা গিয়ে গেটে দেখছেন। গত দুদিন আগে একজন শিল্পপতি বলেছেন যে তিনি তার কারখানা থেকে 10,000 শ্রমিককে ছাঁটাই করতে হবে, তার অবস্থায় পরিস্থিতি চলছে না। তাহলে অর্থনীতির এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণের ক্ষেত্রে সরকার কতটা গুরুত্ব দিচ্ছে এবং বাজেটে তার কোনো প্রতিফলন থাকবে কিনা, মানে সার্বিকভাবে আপনি বলছেন যে সংকট কিন্তু অর্থনৈতিক সংকটটাই অনেকে বড় করে তুলছে। দেখেন, এই যে কর্মসংস্থান আসলে কিভাবে হবে, এক নম্বর হলো নতুন শিল্প হতে হবে, বিনিয়োগ হতে হবে, দেশি বিনিয়োগ হতে হবে, বিদেশি বিনিয়োগ হতে হবে। আমাদের একটা বিনিয়োগ বোর্ড আছে, এটা বিডার একজন চেয়ারম্যান আছেন, ওনাকে বিদেশ থেকে উড়াই নিয়ে আসা হয়েছে, ইউনুস সাহেব আনছিলেন। বেসিক্যালি আমার বিবেচনা উনি একটা গুড ফর নাথিং আর কি, এই মানে চাপাবাজি ছাড়া আর কিছু করতে পারছেন বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না। তিনি তো আছেন, এখনো আছেন, তো উনি এখনো আছেন, বহাল তবিয়তে আছেন, থাকবেন না আমার ধারণা। কিছু কিছু লোক যাবেন না, খুব সহজে যাবেন না, মানে আমার জানি না বিএনপি গুলি কেন করে এটা, বিএনপি যারা লিডার তারা বলতে পারবে। যেমন খলিল সাহেবকে আনবেন, খলিল সাহেবকে 1 বছরে ছুটিও দিবেন, দেখবেন উনিও যাবেন না। এরা হলো সিন্দাবাদের ভূতের মতো, এই সরকারকে না ডুবাইয়া তারা যাবে কিনা আমার সন্দেহ আছে। বিডার চেয়ারম্যানও থাকবেন, তো কিছুই করতে পারেন নাই, কোনো বিনিয়োগ তো উনি আনতে পারেননি, বড় বড় কথা ছাড়া আর কিচ্ছু করতে পারেননি উনি। বাংলাদেশের ছেলে ইন্ডিয়ায় বিনিয়োগ করে, কালকে প্রতিদিন দেখলাম পত্রিকায়, অস্ট্রেলিয়ায় থাকে বাংলাদেশের ছেলে, বিলিয়ন ডলার সে ইন্ডিয়ায় বিনিয়োগ করে, আমাদের এখানে করে না। কারণ আমাদের এখানে কী কারণে, আমাদের এখানে সেই বিনিয়োগের পরিবেশটা আমরা দিতে পারলাম কিনা, নিশ্চিত করতে পারলাম, অথবা আমরা যে পারবো। ডক্টর ইউনূস তো বলেছিল যে এখানে বিদেশ থেকে আমাদের এই ছেলেরা ফিরবে, তারা বিনিয়োগ করে দেশ সেবা করবে, অন্যরা আমাদের যুবক সমাজের জন্য চাহিদা দিচ্ছে, এত চাহিদা আসবে যে আমরা সেটি আমরা একটা টকশো করতেছি, এখানে একটা দেশে একটা লেজিটিমেট গভর্নমেন্ট আছে, তারা এখানে বাজেট করবে, এই সময় ওই ভদ্রলোকের নামটা হচ্ছে না করলে হতো না। সংস্কারের সেই জায়গাটুকু ধারাবাহিকতা, উনি তো দেশটাকে ডুবাই দিয়ে গেছে রে ভাই, উনি দেশটাকে জাস্ট শেষ করে, উনি এইখানে দায়িত্বে আসছিলই নিজের কিছু ধান্দা চরিতার্থ করার জন্য এবং প্রতিহিংসা নেওয়ার জন্য, করার জন্য, চরিতার্থ করার জন্য উনি দেশটাকে শেষ করে দিয়ে গেছে। একটা মানে কি বলবো, কেমন মানুষ সে বলেন আপনি, যে উনি নিজের 2029 সাল পর্যন্ত নিজের গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফ করে নিয়ে গেছে, তার উপর 666 কোটি টাকার ট্যাক্স ছিল, ওটাকে মওকুফ করছে। আচ্ছা আপনি আমাকে বলেন, এই 666 কোটি টাকা যদি ট্যাক্সটা সে দিত, ধরা যাক কথার কথা, ওনার বিরুদ্ধে রায় হয়েছিল রে ভাই, হাইকোর্ট রায় দিয়েছিল এই টাকাটা তাকে দিতে হবে। তারপরে শর্ট রায়ের পরে যখন নাকি ডিটেল লিখতে হবে, তখন ওই বিচারকই, যে বিচারক রায় দিয়েছে সে আর লেখে না, সে বিব্রত বোধ করে। তো এগুলো তো হয়েছে যে সে কেন সে বিব্রত বোধ করছে, ওনার চাপের কারণেই তো। আচ্ছা এই টাকাটা যদি 666 কোটি টাকা যদি উনি ট্যাক্সটা দিত, তাহলে কে পাইতো? মানে আমি সরকারের খাতা দিয়ে জমা হইতো ট্যাক্স। তো তুমি সরকারকে ফাঁকি দেওয়ার যত রকম পদ্ধতি আছে উনি সব করছে নিজের স্বার্থে কেবল, এবং গ্রামীণ ফোনকে উনি অনেক অর্থনৈতিক সুযোগ সুবিধা কিন্তু পাইয়া দিছে এই সময়, তার সময়। তো উনি কি বলছে, ওনারা বলতে একদম বলছে না আমাদের এসে জবের বন্যা বয়ে যাবে, বুঝছে না? ওই বন্যা কই, খরা কোথা ওই লোকে ডাকেন না কেন এখন বুঝি না, সে আসে না কেন, আর তাই দেখি না কোথাও কোনো টক শোতে।
তাকে আনেন, জিজ্ঞাসা করবে বন্যাটা কই, বন্যা তো খরা হয়ে গেছে। তো এগুলি বলা, কিন্তু মুদ্রা কথা হলো দেশে বিনিয়োগের জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে। এটা গভর্নমেন্টের জন্য চ্যালেঞ্জ। কিন্তু সরকার তো নতুন নতুন শিল্প কারখানা গড়তে পারবে না, এটা এখন এই ফরম্যাটই চলে না। এখন বেসরকারি উদ্যোক্তারা এখানে শিল্প প্রতিষ্ঠান গড়বে, তার জন্য অনুকূল পরিবেশ সরকারকে তৈরি করে দিতে হবে। যদি সেরকম তৈরি করে না দিতে পারে তাহলে তো আপনার মানুষের মানে যে কাজের সুযোগ সুবিধা চাকরি এগুলো তো থাকবে না, লোক কমবে। এখন এআই আসতেছে, এখন এআই এর কারণে তো মানুষের চাকরি হারাবে, অটোমেশন এটা হবে। তো মানে রিয়েলিটি। কারণ মানুষের যদি আপনি সেরকম মানুষের যদি ক্রয় ক্ষমতা না থাকে, মানুষের যদি অর্থনৈতিক সুযোগ সুবিধা না থাকে, অর্থনৈতিক কর্মকাণ্ড না থাকে, তাহলে তো মানুষের দারিদ্র্য বাড়বে, মানুষের মধ্যে হতাশা বাড়বে, ক্রোধ বাড়বে, বিক্ষোভ বাড়বে। এগুলি সবই তো একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড। তার মধ্যে যদি আপনি মনে করেন যদি চাঁদাবাজি তারা থামাতে না পারে, তাহলে নিত্য মানে কাঁচা শাকসবজির দাম বাড়বে, এগুলো তো হবে। এবং এগুলি তো মানুষের জন্য কষ্টকর। বিদ্যুতের দাম বাড়তেছে, বিদ্যুতের দাম বাড়লে তো এর নেতিবাচক প্রভাব তো সব জায়গায় পড়বে। প্রত্যেকটাই শিল্প কারখানায় কিন্তু বিদ্যুতের দামের প্রভাব পড়বে, প্রত্যেকটা পণ্যের দাম বাড়বে, প্রত্যেকটা। কিন্তু বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়বে না বলে তো জানিয়েছেন। এগুলি বলার জন্য বলে, এটা প্রত্যেক সরকার, যেমন আগে সরকার দেখতাম হাসিনারা বলে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু সেই সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে বলতো। তো ক্রয় ক্ষমতা তার যদি বেতন না বাড়ানো, ক্রয় ক্ষমতা কেমনে পারবো? একজন লোক বেসরকারি চাকরি করে, তার ক্রয় ক্ষমতা বেড়েছে, আপনি কেমনে করে বলেন তো, আপনি হিসাবটা কি? ক্রয় করতে টাকা লাগবে না, টাকাটা কোথেকে আসবে? তো টাকা আসার কোনো পদ্ধতি আছে? সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের বেতন বাড়তেছে জুলাই মাসে, যখন বাড়বে তখন দ্রব্যমূল্যের উপর এটা একটা প্রভাব পড়বে। যখন তাহলে কি আপনি তাহলে একই সঙ্গে বেসরকারি যারা নাকি চাকরিজীবী আছে তাদেরও বেতন বাড়ানো উচিত ছিল, অথবা তাদের বেতন বাড়ানোর জন্য ওই সমস্ত প্রতিষ্ঠানের মালিকের কাছে সরকারি চাপ দেওয়া উচিত ছিল, সরকার তার সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কারণ এই সরকার তো কেবল 15 লাখ সরকারি কর্মচারী সরকার না, এর বাইরেও এটা সবার সরকার। তাহলে আমার কি হবে, আমার কি হবে? তো এইগুলি কিন্তু সরকারকে বুঝতে হবে। সরকার কিছু কিছু সিদ্ধান্ত নিচ্ছে, পজিটিভ সিদ্ধান্ত অস্বীকার করবো না, কিন্তু সামগ্রিকভাবে সরকারের কিন্তু চিন্তা করতে হবে। জি, মাসুদ ভাই আসবো আপনার কাছে। দুলু ভাই, যেটি হচ্ছে যে এই সরকার ক্ষমতায় এসে আমরা দেখছি যে ফ্যামিলি কার্ড করছে, কৃষক কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু এই ফ্যামিলি কার্ড কৃষক কার্ড দিয়ে আসলে একেবারেই সামাজিকভাবে তৃণমূল পর্যায়ে যারা অভাবী মানুষ তাদের যে ভাগ্য মোচন করা যাবে, মানে কষ্ট, সেটি কি? কর্মসংস্থান যদি করা না যায়, শিল্প কারখানা যদি প্রতিষ্ঠা করা না যায়, বিনিয়োগ যদি বাইরে থেকে না আসে, সেই জায়গাটিতে কতটা সরকার মানে নজর দিচ্ছে বলে আপনি মনে করেন? না, সরকারে তো প্রধানমন্ত্রী যিনি বিনিয়োগ বোর্ডের একজন সাবেক ইয়েকে রেখে দিয়ে দিয়েছেন, যে মাসুদ কামাল ভাই বললেন যে গুড ফর নাথিং এমন কাউকে রেখে দেওয়া হয়েছে, সেই জায়গায় পরিবর্তন এলো না। না, মাসুদ কামাল ভাই তো অনেকটা মানে খোঁজখবর করে যেটা বলছেন তার থেকেও প্রধানমন্ত্রীর যে টিম, দৃষ্টিভঙ্গি, ভাবনা, প্রত্যাশা, নিশ্চয় যে মানুষকে যখন উনি পদায়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী, তো তার প্রতি আস্থা, বিশ্বাস, তার পূর্ব রেকর্ড, এগুলো তো বিবেচনা অবশ্যই আসছে বা থাকবে। কিন্তু যেমন ওনার কিন্তু একটা পরিকল্পনা আছে, এটা কিন্তু এখন না, উনি এটা তৈরি হয়ে এই দেশে নেমেছেন। আই হ্যাভ এ প্ল্যান বলেছেন। তো সরকারের বয়স 4 মাস চলছে, সম্প্রতি নতুন বাজেটের মানে মুখোমুখি তিনি হয়েছেন। প্ল্যান যখন আছে একটু আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। কিন্তু 1 বছরে তো কোটি তরুণদের চাকরি দেওয়ার কথা, 4 মাস আমি তো এই কথা উল্লেখ করলাম। হ্যাঁ, আপনি বলেছেন যে হ্যাঁ, যে উনি 1 কোটি মানুষ তো 4 মাসে পড়ছে। এখন উনি 1 কোটি না হোক, যদি 50 লাখও হয়, 60 লাখও হয়, তো 60 লাখ ছেলে মেয়ে যদি চাকরি পায় তাহলে একটা তো সরকারের সাফল্যর কথা না, মানে কত পরিবার উপকৃত হবে, কত ছেলে মেয়ের হাসির মুখ আমরা দেখতে পাবো যদি আমি ধরে নিই 50, 60, 70, এইভাবে তো এগোতে হবে। তো স্বাভাবিক কারণে আমি যেমন বিশ্বাস করি যে আমাদের রাজস্ব আয়ের ভিত্তিক তার বড় অংশটাই তো চাকরি বাকরি যারা করছেন তাদের বেতন ভাতা এটা ওঠাতে চলে যায়, বৈদেশিক ঋণ পরিশোধ করতে যায় সেটি। আর ঋণের ব্যাপারটা আমাদের জন্য সত্যি এখন একটা মানে পূর্বের সরকারগুলো এমন একটা জায়গা মানে রাখছে, এটা উত্তরাধিকার সূত্রে বলা যায়
ঋণের বোঝা এই সরকারের মাথার উপরে আছে, এগুলো আপনাকে ফেস করতে হবে। আবার ঋণ নিয়ে উন্নয়ন তৎপরতা আপনার সামনের দিকে এগোতে হবে। ওই যে ফ্যামিলি কার্ড বললেন, কৃষক কার্ড বললেন, এগুলো ধরেন সরকারের মানে দৃষ্টিভঙ্গি বা জনাব তারেক রহমানের দৃষ্টিভঙ্গি আমি প্রশংসাই করব, এটা নতুন কনসেপ্ট। কিন্তু ওই জিনিসটা যাতে আমরা এগিয়ে নিতে পারি, ধরেন মানুষ অভাবগ্রস্ত, কৃষকের কিন্তু আমরা তার কাছ থেকে নেই, তাকে কতটুকু দিই, তার উপকরণগুলো যদি আমরা কম দামে দিতে পারি, যখন সে উৎপাদনের করছে তখন আমি তার মানে ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারছি কিনা। সব যে আমি সরকারের উপরে চাপাবো এটা তো ঠিক না, সেই জায়গায় আমি ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারছি না, আবার তার কাছে আমরা প্রত্যাশা করছি। সে তো মানে ধরেন এই সরকার আসার পরে গত সরকার যেন বেগম যা 5,000 টাকা সুদসহ কৃষি ঋণ মানে মওকুফ করছেন, এই সরকার কিন্তু 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে। তো আপনার রাজস্ব ভাণ্ডার থেকে তো এই টাকাটা যাবে, মানে মওকুফ মানে তো মওকুফ না, এটা তো আপনাকে ব্যাংকে টাকা পরিশোধ করতে হবে, বিভিন্ন সেক্টরে পরিশোধ করতে হবে। কৃষক একটু হয়তো স্বস্তি বোধ করে, কারণ আমরা অতীতে দেখছি একটা কৃষক একটা ঋণ নিয়েছে, সে দিতে পারছে না, সে কিন্তু আমি বলবো যে সামান্য কিছু টাকা এদিক ওদিক হলো, পুরোটাই কৃষিতে সে না। কিন্তু কৃষকের কত টাকা ঋণ খেলাপি? কৃষকরা তো আসলে ঋণ খেলাপি না, আমি বলি হাজার হাজার কোটি লক্ষ কোটি টাকা যারা বড় বড় আমি বলি ব্যবসায়ী খেলাপি, তাকে আমি মাজায় দড়ি বান্ধার দৃষ্টান্ত স্থাপন করছি, জেলে নেওয়ার দৃষ্টান্ত। কিন্তু যারা পুরো বাংলাদেশের অর্থনীতিটা সাবার করে ফেলেছে, আমরা এটা চিনি, তাদেরকে জানি, বিভিন্ন কায়দায় তারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা নিচে এবং বিদেশে পাচার করছে, এগুলো পরিচিত। ব্যাংকে সাবার করে ফেলছে, একেবারে 8-10টা ব্যাংক একেবারে নাজুক অবস্থায় আছে, তাদের বিরুদ্ধে আইন একেবারে নীরব। একেবারে নীরব মানে কি? হ্যাঁ, আমি সঠিক, স্বচ্ছ এবং স্বাভাবিক যে ব্যবসায়িক শিল্প উদ্যোক্তা, আমি তাদের সমর্থন করি, আমাদের দেশেও অনেক আছে। নীরব কেন আইন দুদু ভাই? এটা তো আপনি না, আমি বলি সেই জায়গাটায় সরকারের উদ্যোগী হতে হবে। ধরেন অতীতে নানান কারণে নানানভাবে আমরা সমালোচনা করছি, এখন তো আমার সরকার, বিশেষ করে আমি বিএনপি করি, এটা দীর্ঘকাল, তো স্বাভাবিক কারণে আমি প্রত্যাশা করব বর্তমানে সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী, যেটা মাসুদ কামাল ভাবে বললেন, এই আকাশচুম্বী প্রত্যাশা পূরণের ধরেন 100 ভাগের যদি আমি 50 দিকেও নিয়ে যেতে পারি। হ্যাঁ, আমি শুধু এতটুকু মানে বলতে চাই যে একটা সরকার 3 থেকে 4 মাসে পড়ছে, এবং সামনেই বাজেট, যেহেতু এক বছর পরেও বাজেটটা মুখোমুখি সরকার প্রথম বাজেট, হ্যাঁ, স্বাভাবিক কারণে তার প্রস্তুতি একটা থাকতে পারতো। প্রস্তুতিবিহীন তার একটা বড় ধরনের ঘটনা, এর উপরে নির্ভর করেই কিন্তু আগামী দিন বাংলাদেশ কোন দিকে যাবে, কিভাবে যাবে, কতটা সাফল্য আসবে সেটা নির্ভর করবে। জি, ধন্যবাদ। ওই প্রসঙ্গটা নিয়ে আসি, যে ব্যাংক নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে মাসুদ কামাল ভাই, যে এই ব্যাংকে যারা হাজার লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি, এবং এই যে ইসলামী ব্যাংকের যে পরিস্থিতি আমরা দেখলাম, যে যেখানে 52% মানে টাকাই তার খেলাপি ঋণ, মন্দ ঋণ, তো এই যে এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা কি হয়েছে, বা তাদের কোনো কেউ গ্রেপ্তার হয়েছে? আমরা তো অনেক মামলা হতে দেখেছি 24-এর পরে, মানে এই ক্ষেত্রে কেন এই জায়গাটা আমরা দেখছি না? শুনেন, ব্যাংকিং সেক্টরে বেশ বড় একটা অস্থিরতা আছে এখন, কিন্তু বেশ ইসলামী ব্যাংকটা যেটা শুরু হয়েছে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ করা হয়েছে, উনি বাংলাদেশ ব্যাংকের একসময় ডেপুটি গভর্নর ছিলেন। কোন আমলে ছিলেন? হাসিনা আমলে ছিলেন। হাসিনা আমলে কি উনি অসাধারণ ভালো কিছু দেখিয়েছিলেন? তা দেখেন নাই, বরঞ্চ সেই সময় তার সঙ্গে এসআলমের সম্পর্ক, সুসম্পর্ক, এটি বলা হতো। তো তাকে এনে এটা চেয়ারম্যান কেন বানানো হলো, এটা নিয়ে আলোচনা হচ্ছে, আন্দোলন হচ্ছে। এটা যেমন সত্য, এটা কিন্তু একটা দিক। আবার দ্বিতীয় আরেকটা সত্য আছে, সেটা হলো একটা ব্যাংক একটা পলিটিক্যাল পার্টির লোকজন দ্বারা প্রভাবিত হবে কেন? ইসলামী ব্যাংকে যত এমপ্লয়ি আছে 70% অ্যাবাভ 70% হলো জামাত ইসলামের লোক। কেন হবে? হওয়া উচিত না। আছে, বিএনপি তো অনেক বড় দল জামাতের চেয়ে। বিএনপি বলতে পারবে যে অমুক ব্যাংকের 80% লোক আমার, 50% লোক আমার দল করে, বলতে পারবে? পারবে না। আওয়ামী লীগ তো সব কিছু দলীয়করণ করে ফেলেছিল, সব কিছু। জি, তো এখন কোনো ব্যাংকের 80% লোক আওয়ামী লীগের ছিল, এটা আওয়ামী লীগ এখন বলতে পারবে নাকি তখন বলতে পারতো? অত বলার কোনো চর্চাও ছিল না। আমি একটা ভিডিও দেখলাম, আজকে দেখলাম
যে আপনার এদিকে এই ঢাকার বাইরে একটা জায়গায় একটা ইসলামী ব্যাংকের ওখানে একটা সম্মেলন হবে জামাত ইসলামের স্টেডিয়ামের একটা সম্মেলন হবে। ব্যাংকের প্রত্যেকটা কর্মচারীকে চাঁদা দিতে হবে, ম্যানেজারের 7,000, অফিসারের 5,000, 3,000, এরকম কমতে কমতে 500 পর্যন্ত। কেউ বাকি নেই, সবাইকে দিতে হবে এবং সবাইকে জামাতের একটা রিসিপ্ট ধরে দেওয়া হচ্ছে। ওইটা ভিডিও দেখলাম আমি, আজকে দেখলাম একটু আগে। তো সত্য মিথ্যে জানি না, সত্য হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু জামাত তো আসলে প্রশাসনকে দলীয় মুক্ত রাখার জন্য তারা বলে বা দাবি জানায়, সেটি ওটা তো বলতেই হয়, সবাই তো বলে। তো আওয়ামী লীগ আমলে জিজ্ঞেস করতেন তো আওয়ামী লীগরে প্রশাসনকে দলীয় মুক্ত রাখতে হবে, সে বলে হ্যাঁ তাই তো, প্রশাসনকে দলীয় মুক্ত রাখতে হবে, তারা তো বলতো। বলা এক জিনিস আর বাস্তবতা আরেক জিনিস। তো আমার কথা তা না, আমার কথা হলো কি, একটা ব্যাংক যখন টোটালি একটা দলের নেতা কর্মী দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা ওখানে চাকরি করে, তখন কিন্তু ওই ব্যাংকের মানে অবস্থান, যদি ওই দলটা যদি আবার ক্ষমতাধর হয়, তাহলে তো ওই ব্যাংকটা ওইটা অবস্থান নিয়ে তো অন্য সবাই আতঙ্কিত হতেই পারেন। আর জামাত যদি পারে বলে যে না আমরা একটা ব্যাংক করলাম, তো করেন, আপনি জামাত ইসলাম নাম দিয়ে করেন, ইসলামী নাম আছে তো এখানে, ইসলামী তো আরো অনেক ব্যাংক আছে। ইসলাম তো ওনারা ইজারা নেয় নাই, আর জামাত ইসলাম যারা না করে তারা কি মুসলমান না? বলেন আপনি, জামাত ইসলাম যারা না করে তারা কি মুসলমান না? এটা আপনি বলতে পারবেন না। তো এখন এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে ভাই, এত মানে দলীয়করণ করাও ঠিক না। এটা তো জামাত ইসলাম, এই ব্যাংকটা তো জামাত ইসলামের ব্যাংক না। জামাত বলবে খেলাপি ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা দেখলাম না। তারা কিন্তু অনেকে খেলাপি ঋণ নির্বাচন তো করলো, এমপিও হয়েছেন এই সংসদে। খেলাপি ঋণ যে জিনিসটা, এই জায়গাটা কেন পরিবর্তন আনা যাচ্ছে না? এটা না অনেক কঠিন, এটা অনেক কঠিন। এখন মনে করেন বাংলাদেশ ব্যাংক, তারা কি করবে, বিভিন্ন ব্যাংকগুলি কি করবে, এটা তো পাওয়ারফুল ভাই। যারা খেলাপি ঋণ, যারা খেলাপি, তারা তো পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। কিন্তু এদেরকে আমরা সহজে ভাই হাজার হাজার কোটি টাকা ঋণ তারা খেলাপি। আমরা জানতাম যে তারা আওয়ামী লীগের সময় দীর্ঘ সময় সুযোগ সুবিধা পেয়েছে, খেলাপি হয়েছে, তাহলে বিএনপি তো এসে নতুন ভাবে তাদের বিরুদ্ধে। দেখেন আমি একটা কথা বলি, বাংলাদেশ ব্যাংকের যাকে গভর্নর নিয়োগ করা হয়েছে, উনি কি কি কাজ করছেন না করছেন এটা অনেক সমালোচনা আছে। হুট করে দেখলাম বাংলাদেশ ব্যাংক একটা সিদ্ধান্ত নিল যে এরকম কি 6,000 কোটি টাকা, তো না কি ফিগারটা আমার একজ্যাক্ট খেয়াল নাই, নাকি 60,000 কোটি টাকা, এরকম একটা ফিগার আছে। এইরকম একটা ফিগার, এত কোটি টাকা তারা যে সমস্ত রুগ্ন শিল্প প্রতিষ্ঠান আছে তাদেরকে দিবে প্রণোদনা হিসেবে, তাদের তারা চালু করতে পারে। এটা কিন্তু থিওরিটিক্যালি খুব ভালো, থিওরিটিক্যালি এটা খুব ভালো। তাই তো ওই প্রতিষ্ঠানটা রুগ্ন হয়ে গেছে, কিছু টাকা দিলে আবার চলবে, চললে এখানে মানে কর্মসংস্থান হবে, চললেই উৎপাদন হবে, চললেই অর্থনীতি অনেক ভালো হবে, এটা বলা হয়েছে। ঠিক আছে, দিয়ে দেন আপনি, আপনি নিশ্চিত থাকেন এই টাকাটা দেওয়ার পরে 6 মাস পরে টাকাগুলো পাবেন না। কারণ যে লোকটা তার প্রতিষ্ঠানকে রুগ্ন বানাইছে, ভাই রুগ্নটা হয় কখন? অনেক সময় কিন্তু হয় যে মনে করেন মানে প্রশাসনিক কিছু দুর্বলতার কারণে হয় এরকম, কিন্তু এটার সংখ্যা বড় জোর 5%, বড় জোর 5%। আর বাকিটা হয় হলো গিয়া যারা লোনটা নেয় তারা শিল্প না করে টাকাটা বাইরে পাচার করে দেয়, কারণ তারা মনে করে এটা তার দেশ না, তারা মনে করে ওইটা তার দেশ, এখানে সে আসছে লুটপাট করার জন্য। আওয়ামী লীগের যত লিডার বাইরে আছে, কেউ কি না খেয়ে আছে? সব উন্নত উন্নত দেশে আছে, কি খায় ভাই? কারণ তারা এই দেশটাকে লুটপাট করছে ভাই, সিম্পল লুটপাট করছে। কইরা তারা মনে করে এটা তো দেশটা, তার দেশ হলো ওইটা, কানাডা, বেলজিয়াম, ইংল্যান্ড, আমেরিকা, এগুলি তার দেশ। সে টাকাগুলো তো ফেরত আনার কথা ছিল, বা জীবনে আনতে পারবে না, এত সহজ না। পৃথিবীর, আমি একটা কথা বলি, এটা রাষ্ট্রীয় জীবনে বলি, ব্যক্তিগত জীবনের জন্য বলি, একটা আপনাদের একটা বাণী দেওয়া যায়। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ জানেন? নিজের টাকা অন্যের কাছ থেকে ফেরত আনা। এটা হলো সবচেয়ে কঠিন কাজ। কাউকে লোন দিয়ে দেখেন উদ্ধার করতে কেমন লাগে, কঠিন ব্যাপার। আর এটা তো বাইরে পাচার হয়ে গেছে, কঠিন, বহুত কঠিন। আচ্ছা যাক, সেটা আলোচনা না। এখন আপনি যখন এদেরকে এই টাকাগুলি দিবেন, এই লোকগুলো আবার এই কাজ করবে। অথবা যদি আমি ধরে নেই যে উনি সবই ঠিক ছিল, বাইরেও পাচার করে নাই, প্রশাসনও ঝামেলা করে নাই, ব্যবসায়ীরা ভুল সিদ্ধান্তের কারণে এটা হয়েছে, এটাও হইতে পারে দুর্বল, তাহলে ওনাকে যদি আপনি আবার টাকা দেন, উনি তো আবার ভুল সিদ্ধান্ত নেবে। তো জনগণের টাকা এইভাবে এদেরকে দেওয়াটাই আমি মনে করি ঠিক না। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি দিচ্ছেন, কী কারণে দিচ্ছেন? কারণ উনি তো নিজে 100 ঋণ খেলাপি ছিলেন। তো উনি হয়তো এই মায়াটা বুঝতে পারছেন যে আমার বন্ধু বান্ধব সবাই ঋণ খেলাপি আছে, তাদেরকে একটু হেল্প করি, হইতে পারে, আমি জানি না। কিন্তু
এটা কোনো ভালো সিদ্ধান্ত না। এই প্যাকেজ প্রণোদনা আমরা দেখেছি আসলে গত সরকার আমলে কিন্তু আসলে কতটা কাজ করেছে এটা নিয়ে নিরীক্ষা বা সেই প্রতিবেদনগুলো আসলে আমরা জানতে পারি না। দুদু ভাই, আপনার কাছে আসতেছি, আলোচনা আমরা শেষের দিকে। এক ভালো বিনিয়োগের জন্য অর্থনীতি এটা পিক নীতি তুলতে গেলে রাজনৈতিক স্থিতিশীল অবস্থা দরকার, কিন্তু আমরা কি সামনের দিনে সেই স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ পাবো কিনা আপনি কি মনে করেন? যে এখন বিরোধী দলের সাথে সরকারের যে সম্পর্ক, অন্যদিকে আওয়ামী লীগ তারা রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য চেষ্টা করবে, এক ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, কিভাবে দেখছেন? ধরেন আমি একটা মানে খোলামেলা কথা বলি, একটা আমাদের দলের সিদ্ধান্ত আছে, আমার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত আছে। আপনি কোনটি ফেস করবেন, দৃষ্টিভঙ্গিটা কি, গণতান্ত্রিক, কর্তৃত্ববাদী শাসন, সমাজতান্ত্রিক, কি কোনভাবে ফেস করবেন, এটা আগে প্রথমে সিদ্ধান্ত আসতে হবে। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করছে, কিন্তু আপনার এটা একটা স্বীকার করতে হবে, গণতন্ত্র প্রিয়, তারা মানুষের অধিকারে বিশ্বাস করে। যেমন 70-তে পাকিস্তানে ভেঙে যাওয়ার বড় কারণ হচ্ছে যে শেষ মানে 24 বছরের মাথায় এসে তাদের মাথার ভিতরে ঢুকলো একটা সাধারণ নির্বাচন হোক। সেই নির্বাচনে যে দলটি জিতল এবং তার নেতা শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ 70-তে, কিন্তু তার কাছে ক্ষমতা দেওয়া হলো না পাকিস্তান। হ্যাঁ, তো গণতন্ত্র প্র্যাকটিস করলে পরে আপনাকে 100% করতে হবে, মানে 50% করবেন, 60%, এটা হবে না। বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের চমৎকার বলেছেন, যে করলে প্র্যাকটিস করলে 100% করতে হবে। তো এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে, এবং 72 পরবর্তীতে অনেক ঘটনার মুখোমুখি আমরা হয়েছি। তার মুখ্য কাজ হচ্ছে গণতন্ত্র। যেমন শেখ মুজিবুর রহমান সাহেব সারা জীবন উনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন। ক্ষমতা পাওয়ার পরে 75-এর 15 আগস্টের আগে উনি একদলীয়, 25শে জানুয়ারি একদলীয়, ওটাকে দ্বিতীয় বিপ্লব হিসেবে উনি চিহ্নিত করছেন। একদল করতে হবে কেন? মানুষ তার প্রতি আস্থাশীল। 73 সালের নির্বাচনে যত বিতর্ক থাক, আমি ধরে নিলাম তিনিই জিতেছেন। যদি কোনো কারণে মনে হয় তার পরবর্তী নির্বাচনে তিনি থাকবেন না, নতুন কেউ আসবেন, কিন্তু না, একদল সিস্টেম আমরা চলে গেলাম। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি আত্মঘাতী পথ বলতে যা বুঝায়, সেই ঘটনাটা আমরা শুরুতেই দেখেন। তার পরিণতিটা মানে যার প্রতি মানুষের সমর্থন একটি বিস্ময়কর ব্যাপার বলে ইতিহাসে চিহ্নিত, সেই তার পতন আসে বিস্ময়কর। এত নির্মম, নির্দয়, এত ভয়ঙ্কর পতন খুব কম দেশে আছে, কিন্তু হয়েছে। তারপরে সরকারের যদি গণতন্ত্রের প্রশ্নে দৃষ্টিভঙ্গি, যেমন জিয়া রহমান সামরিক ব্যক্তি, কিন্তু বহুদলীয় ব্যবস্থায় উনি আসলেন, তারপরে উনিও একসময় শহীদ হয়ে গেলেন, তিনিও তো অনাকাঙ্ক্ষিতভাবেই নিহত হলেন। হ্যাঁ, নিহত হলেন। তো আমরা এখন যে জায়গাটা এসে দাঁড়াইছি, আমার কাছে যেটা মনে হয়েছে, মুক্ত বিশ্ব, মুক্ত মন, মুক্ত চিন্তা, এটা গণতন্ত্র যদি প্র্যাকটিস হয়, তাহলে পরে আপনি নিষিদ্ধর মধ্যে তাৎক্ষণিকভাবে যাবেন, এটা না। যেমন আমি ব্যক্তিগতভাবে বলি যে শেখ মুজিবের আমি বিরোধিতাই করি তার বাকশালিজমের জন্য। আবার এখন এসে আমি, যেমন উনিও তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিলেন, বাকশালের মধ্যে তো সব দলই আসলে না, দলের ব্যাপার বাদ দেন, উনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিলেন। আচ্ছা, প্রথম নিষিদ্ধ উনি হয়েছেন, তা না, সরি, প্রথম না, আওয়ামী লীগ 70-তে 71-এ, হ্যাঁ, না 70 পরবর্তী 71-এ পাকিস্তানিরা করেছিল। হোয়াইট আপনি নিষিদ্ধ করবেন কেন? পিপুলস, যেমন এবার ইলেকশনে যদি আপনি, আমার ধারণা আওয়ামী লীগ প্রত্যাখ্যাত হতো যদি ইলেকশন করতে দিতেন। কিন্তু হ্যাঁ, কিন্তু আপনি ডক্টর আপনি নির্বাচন আগে বলেছেন, আমি আমার যেসব ফোরামে, আমি আপনার টকশোতে বলতে পারছি, আমি আমার ফোরামে বলবো না, কিন্তু নীতি নির্ধারণী ফোরাম যেটা, তারা আমার পার্টি ইয়ে করবে। রাজনীতি একটা জিনিস হচ্ছে আপনাকে সবকিছু মেনে নিতে হবে, ব্যক্তিগত মতামত থাকতে পারে। যখন নীতি নির্ধারণ তৈরি হবে যে কোনো রাজনীতি, যেমন মাহবুব কামাল ভাইরা ধরেন রাজনীতির বাইরে থেকে কলম লেখক, একজন কলম লেখক, সে একা সম্রাট, তার মতামত সে পত্রিকায় নির্দ্বিধায় কথা, একজন রাজনীতিবিদ সম্রাট না, সে তার ফোরামে বলতে পারে, কিন্তু সে সিদ্ধান্ত ফোরামে না হলে পরে সেটি পরে আপনার বলার কোনো সুযোগ নেই। আমি ব্যক্তিগতভাবে কেন বলছি গণতন্ত্রে বিশ্বাস করি বলে, মানুষের আস্থায় বিশ্বাস করি, চলে। নিষিদ্ধ বিএনপি করে নাই,
তার আগের সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিষিদ্ধ হয়েছে। কিন্তু বিএনপি এটাকে বৈধতা দিয়েছে আইন। না, কোনো বৈধতা দেয় নাই। আপনি এটা পাল্টাতে পারে, এটা পাল্টাতে পারে। আপনি আইন হলে আইন মানবেন না। যেমন আওয়ামী লীগ কৌশলগতভাবে মনে করছে যে কর্তৃত্ববাদী শাসনের সময় যেমন ছিলাম সব ওকে, এখনো আমি তাই। তাহলে গণঅভ্যুত্থানে পালালেন কেন? সব যদি ঠিক থাকে, আওয়ামী লীগের বহু নেতা দিনের পর দিন জেল খাটছে, জেল খাটতে এত ভয় কেন? শেখ হাসিনার বা তার কেন আমি যাব, মেরে ফেললে আমি থাকবো তো। প্রশ্ন হচ্ছে তাদের নীতিটা মানুষ অ্যাকসেপ্ট করে নাই, অ্যাকসেপ্ট করে নাই বলে এরকম জনবিস্ফোরণ ঘটছে। এখন রাজনীতিতে আপনি ভোটের পলিটিক্সে সেটি আরো বেশি প্রমাণিত হতো যদি ভোটের মাধ্যমে মানে না, এটা নির্দ্বিধায় আপনি ধরেন এরকম ভাবে প্রত্যাখ্যাত হয়েছে। ভোট কখনো তারা পেত না, কি দাঁড়াতেই তো পারতো না। তাদের কতগুলো জিনিস ফেস করার দরকার, সেই দায়টা অন্তর্বর্তীকালীন সরকার নিজের কাঁধে নিচ্ছে। নিষিদ্ধ করতে হবে, অমক করতে হবে, তমক করতে হবে। বিএনপি স্বভাবগতভাবে ঠেকানোর প্রক্রিয়াটা তারা করছিল। মুক্ত যদি বিএনপির সঙ্গে স্বাভাবিক নির্বাচন করতো, আমি একটা পরিষ্কার করে কথা বলি, আপনি একটা নির্বাচনে বিএনপি আসতো, পরের নির্বাচনে হয়তো আওয়ামী লীগ আসতো, পরের নির্বাচনে আবার বিএনপি আসতো, গণতন্ত্রটা স্থায়ী একটা রূপ নিত। কিন্তু পরবর্তীতে হাসিনা আসতে পারবে না, শেখ হাসিনা আসতে পারবে না, এই বিবেচনা থেকে তিনি 18 সালে ইলেকশনটা দিনেরটা রাতে করে ফেললেন। সেই জন্য আমার কাছে মনে হয়েছে আপনাকে মুক্ত চিন্তা, মুক্ত বিশ্বাস, মুক্ত ঘটনা যদি ঘটতে হয়, গণতন্ত্রের প্রতি 100% গণতন্ত্রের অনুসরণ করতে মানে 60% বা 40% চলবে না। দুধ ভাই চমৎকার বলেছে। মাসুদ ভাই, আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসতে চাই, আমরা 4 মিনিটের মতো সময় পাবো। যেটি হচ্ছে যে আওয়ামী লীগের ফেরা না ফেরা, এটা তো আলোচনার বিষয়, কিন্তু আমরা যদি ধরি যে এনসিপি জামাত বিরোধী দল হিসেবে এই সরকারের সাথে তাদের সম্পর্কটা কেমন হবে সামনের দিনগুলোতে, সহযোগিতামূলক সম্পর্ক হতে হবে কিনা, বা এই সরকার পূর্ণ মেয়াদে থাকতে পারবে কিনা, বা এরা সরকারকে জ্বালাতন করবে, এরকম নানা রকম প্রশ্নগুলো আসছে। সংসদে যে ভাষায় কথা হচ্ছে, যা সংস্কৃতি আপনি দেখছেন, রাজনৈতিক সংস্কৃতি, তাতে কি মনে হয় যে আমরা একটা ভালো রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারবো সামনের দিনে? সংসদের যে কালচারটা আমি দেখছি এখন পর্যন্ত, এটা মোটামুটি ভালো। আচ্ছা, এটা মোটামুটি ভালো, কারণ আমরা তো আসলে অনেক দিন ধরে সংসদই দেখি না। মনে করেন আপনার 2014 পরের থেকে এটা কিন্তু সংসদ না, সেই স্মৃতি মানে ওনারা আওয়ামী লীগ আর তার চাকর বাকররা একসঙ্গে বসে আছে, তো ওটা কি সংসদ হবে ভাই? বিরোধী দল যেটা, এটা তো কিছু না। তো সেই হিসাবে এবারে সংসদটা কিন্তু আলোচনা হচ্ছে, ওয়ার্কআউট হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, আবার কোনো কোনোটা গ্রহণও করছে। এই সংসদটা কিন্তু বেটার গভর্নমেন্ট আমি মনে করি, এটা বেটার। এমনকি 2009-এর যে সংসদ ছিল, ওখানেও তো মানে অতটা কিন্তু ছিল না। আমি যদিও তখন বিএনপি যখন বিরোধী দল ছিল, সেখানেও কিন্তু এক ধরনের সংসদ ত্যাগ করা, সংসদে না যাওয়ার, বয়কট করার একটা প্রবণতা ছিল। তার আগে যখন ছিল আবার 2001-এ, সেটা তো আওয়ামী লীগের আবার বয়কটের একটা ছিল। সেই বিবেচনায় আমি মনে করি যে এবারে সংসদটা বেটার, এবং সংসদটা আগামী দিনগুলোতে আমার মনে হয় ভালো চলবে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের রায়কে মান্য না করা, এসব নিয়ে তো আমরা দেখছি যে উত্তপ্ত পরিস্থিতি। কিন্তু এটা রাজপথে গড়াবে কিনা, মানে এটা ওরা বলবে রাজপথে গড়াবো, কিন্তু এটা অর্থহীন ভাই। রাজপথে আন্দোলন করতে গেলে লোক তো লাগবো না। সংসদে আপনি যত চিল্লাচিল্লি করেন, ওটা কিন্তু 350 জনে কিন্তু করবে, 350 এটা কিন্তু করবে। কাজে রাজপথে তো আন্দোলন করতে গেলে ভাই হাজারে লাখে লোক আনতে হবে, এটা প্রতিদিন সম্ভব না, এটা সম্ভব না, এটা হয় না। এই যে আপনার এই যে এখন এরা মানে স্বপ্নের জগতে বাস করে। এনসিপি বলতেছে যে শাহবাগে অথবা রাজু ভাস্কর যে আসো, ওগুলি এখন আর আসবে না। রাজুতে আয়, রাজুতে এখন আয় বললে আর আসবে না, কারণ তখন আসলে তাদের ডাকে কেউ আসে না। কিন্তু ওটা জনগণ তার অন্তর্গত ক্ষোভ থেকে আসছে, বাই চান্স তারা সামনে ছিল, আর কিছু না। এবং ক্ষোভে করার মাধ্যমে তারা হাসিনাকে ফালাই দিয়ে বা যার যার মতো ঘরে ঢুকে গেছে। এরা ঢুকে নাই, এরা দাবি করতেছে আমি বাই চান্স ছিল, মানে তারা কি বাই চান্স নেতা হয়ে গেল? আপনি আমাকে একটা কথা বলেন, শুনেন ভাই, বলি এটা নিয়ে বহুত বিতর্ক হয়, আমি শেষ করে দিচ্ছি। 15 বছর আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত কে হয়েছিল বলেন? বিএনপি আর জামাত। এই তো এই হান্নান মাসুদ অথবা এই নাহিদ ইসলাম, এরা হয়েছে? এরা তো হয় নাই। তো তাদের ভিতরে আন্দোলন করে, সেই আন্দোলনে এদের পার্টিসিপেট, গানটা লোড করা ছিল, ট্রিগার এরা চেপেছে। না, ট্রিগার না, ওই আন্দোলনে কি বিএনপি লোকজন এরা না বলছেন আপনি? শেষ করতে হবে, তারাও ছিল, তারাই করছে, তারা নিজের নামটা প্রকাশ করে নাই। জি দুদু ভাই, শেষ কথা, মানে
আমাদের শেষ কথা হচ্ছে গণঅভ্যুত্থানের পরপরই একটা তরুণ নেতা এই তরুণ নেতা বলেছিল কোনো দলকে বিশেষ দলকে ক্ষমতা আনার জন্য আমরা এই অভ্যুত্থান করিনি, কিন্তু সেই বিশেষ দল জনগণ আবার ভোট দিয়ে কিন্তু ক্ষমতায় আনছে। থ্যাংক ইউ দুদু ভাই, অসংখ্য ধন্যবাদ প্রাণবন্ত আলোচনা করবার জন্য। মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক যারা ছিলেন শুনেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা দেখবেন তাদেরও অভিযোগ ধন্যবাদ। ভালো থাকুন, শুভরাত্রি।